হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ক্লাস। ওকে, আজকে আমার ক্লাস 9-এ আবার এই পেনটা। ওকে গাইস, আজকে আমরা ক্লাস 9-এ চ্যাপ্টার 5 করব। 5-এ ফার্স্ট পার্টটা আজকে ভিডিও কভার করব। ওকে, চ্যাপ্টার 5-এ তোমরা দেখবে এনভায়রনমেন্ট আছে, পরিবেশ ও তার সম্পদ। ওকে, চ্যাপ্টারের নাম দেখে বুঝতে পারছো তোমরা, এখানে আলোচনা হয় পরিবেশের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে, মেনলি জিওগ্রাফির চ্যাপ্টার। ওকে, এক কথায় এটা জিওগ্রাফির চ্যাপ্টার 5.1টা বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যা সংগঠন, এটা আজকে ক্লাসে আমরা করবো। এরপরে আছে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র আছে, হ্যাঁ এরপরে বাস্তুতন্ত্র আছে। 5.2-এ প্রাকৃতিক সম্পদ এবং তাদের স্থিতিশীল ব্যবহার আছে, এটা আমরা পরের ক্লাসে করব। আজকে আমরা চ্যাপ্টার 5-এ মেনলি 5.1টা করবো। এই 5.1টা চালু করা যাক। ওকে, ফার্স্টেই তোমরা দেখতে পাবে এখানে আছে পরিবেশ কাকে বলে। এই কোয়েশ্চেনটা কিন্তু 1 মার্কসের কোয়েশ্চেন। পরিবেশ কাকে বলে? ওকে, পরিবেশ কাকে বলে, পরিবেশ কারে কয়? ওকে, অনেকেই বলবে পরিবেশ আশেপাশের জায়গাকেই পরিবেশ বলে। হ্যাঁ, আশেপাশের জায়গাকে কিন্তু পরিবেশ বলে। জীব সম্প্রদায় পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। আর এই যে জীব সম্প্রদায় পারিপার্শ্বিক জৈব অবস্থাকে প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলছে, এটা প্রথম কে বলেছে? আর্মস বলেছিল। ওকে, তোমাদের বইয়ে মনে হয় লেখা আছে, আর্মস বলেছিল 1994, মানে বেশি দিন আগে বলেনি, খুব কম দিন আগেই বলেছে, 1994 সালে বলেছে। আর্মস হচ্ছে একজন বিজ্ঞানী। ওকে, এরপর তোমরা চলে আসছি বাস্তুবিদ্যা মেন চ্যাপ্টারে। বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি একটা হচ্ছে জীববিজ্ঞানের শাখা, যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আত্মসম্পর্ক আলোচনা করা হয় তাকেই বাস্তুবিদ্যা বলে। মানে জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশের আত্মসম্পর্ক বলতে বোঝায় জীব আছে এবং তার যে পারিপার্শ্বিক যে পরিবেশ, তাদের মধ্যে কীরকম সম্পর্ক, ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক, কে কার থেকে কী নিচ্ছে, এই সম্পর্কটাই বলা হচ্ছে বাস্তববিদ্যা। যে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, ওকে এই নামটা কিন্তু তোমরা পরেও পড়বে, হেকেল, ইনি হচ্ছেন একজন বিজ্ঞানী। 1866-এ ইনি ইকোলজি শব্দটি ফার্স্ট ব্যবহার করেছিল ইনি, আর্নেস্ট হেকেল। এটা কিন্তু সেম, আবার শর্ট কোয়েশ্চেন আসে কিন্তু কম আসে বসে। এবার বাস্তুতন্ত্রকে দুভাগে ভাগ করা যায়, আমাদের চ্যাপ্টারে আছে দুভাবে। একটা হচ্ছে অটো ইকোলজি, এরকম মনে রাখবো, অটো ইকোলজি। আরেকটা আছে সিনিকোলজি। তোমরা বাংলাতেই বানান লিখতে পারো, ইংলিশে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার এই অটো ইকোলজি আর সিনিকোলজি জিনিসটা কি, এটা এবার জানতে হবে। কোনো একটি নির্দিষ্ট প্রজাতির জীবের সঙ্গে পরিবেশের আত্মসম্পর্ক কি বলা হচ্ছে অটো ইকোলজি, মানে নিজের প্রজাতির জীবের সঙ্গে পরিবেশের কীরকম সম্পর্ক, একটা নির্দিষ্ট প্রজাতির সঙ্গে পরিবেশের কীরকম সম্পর্ক, এটাকে বলা হচ্ছে অটো ইকোলজি। আর সিনিকোলজি কি, একাধিক প্রজাতির সঙ্গে, যখন অনেকগুলো প্রজাতির সংগঠন হচ্ছে, ওদের সঙ্গে পরিবেশের কীরকম সম্পর্ক, সেটা নিয়ে এই সিনিকোলজিতে আলোচনা করা হচ্ছে। ওকে, এবার হচ্ছে জীব। আমরা যে জীব বলি, এটা হচ্ছে একটা একক, যেমন আমরা একক পড়েছি তো, একক কাকে বললে তোমরা হয়তো জানো। জীব হচ্ছে বাস্তুতন্ত্রের প্রাথমিক একক। পরিবেশের সঙ্গে সম্পর্ক রেখে জীবের সংগঠন, শারীরবৃত্তীয় আচরণ, বিস্তার, অভিযোজনে পরিবর্তন ঘটে, এটাই একক জীব স্তরে ঘটে। ওকে, এবার এখানে তোমরা একটা কোয়েশ্চেন পাবে, লাইট মানে আলো, আর্দ্রতা, তাপমাত্রা, এগুলো একটু বড় কোয়েশ্চেন, 5 মার্কসে আসে, খুবই কম আসে। কিন্তু এখানে তোমরা কয়েকটা ছোটো ছোটো কোয়েশ্চেন ভালো করে পড়ে নিও। আর আলোয় যেমন আছে, হেলিওফাইট কাকে বলে? ওকে, যেসব উদ্ভিদ আলোতে জন্মায় তাকে হেলিওফাইট বলা হচ্ছে। হেলিওফাইট হচ্ছে ইংলিশ ওয়ার্ড, এটা কোনো সায়েন্টিফিক ওয়ার্ড নয়। হেলিওফাইট, এদের আবার বৈশিষ্ট্য আছে, যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদের হেলিওফাইট বলে। থাইমাস ভুগারিস এর সায়েন্টিফিক নেম। এই জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি, এদের পর্বমধ্যগুলো অনেক মোটা হয়, প্রচুর মোটা হয়।
তারপর এদের পাতাগুলি ক্ষুদ্র হয় কিন্তু পুরু হয়, কিউটিকলে পুরু হয়। পত্ররন্ধ্র হচ্ছে পাতার খুব গভীরে অবস্থিত। পাতার প্যালিসেড প্যারেনকাইমা সুগঠিত কোষান্তর রন্ধ্রের স্থান সংক্ষিপ্ত যান্ত্রিক কলা ও সংবহন কলা, এদের যে কলাগুলো আছে এগুলো সুগঠিত। এখানে 2-3টে পয়েন্ট পড়েও বেশি পড়তে হবে না। এবার আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে হিউমিডিটি, যেটা আমাদের পাশেই থাকে, মানে পুরো পরিবেশের মধ্যে আছে আর্দ্রতা। প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য আর্দ্রতার প্রয়োজন। আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করতে হয় প্রত্যেক জীবকে। এই মরুভূমি অঞ্চলে অনেক আর্দ্রতা কম, তোমরা জানো। এইসব অঞ্চলে জঙ্গল উদ্ভিদ জন্মায়। মানে জেরোফাইট বলতে বোঝায়, জেরোফাইট মানে জঙ্গল উদ্ভিদ। এই জিরোফাইট ইংলিশ বানানটা একটু অন্যরকম, জিরোফাইট বাংলায় বলা হয়, কিন্তু ইংলিশে কিন্তু এক্স দিয়ে চালু হয়, অনেকে আবার জেড দিয়ে লিখে দিও না। ওকে, জেরোফাইট জিনিসটা হচ্ছে, তোমরা গাছটা দেখেছো ক্যাকটাসে কিন্তু পাতাগুলো কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়েছে। ওদের ওখানে যেহেতু আর্দ্রতা কম, বৃষ্টি কম হয়, তো তারা কাঁটায় রূপান্তরিত করেছে, কারণ বেশি বাষ্পমোচনের হার কমাতে পারবে। বেশি বাষ্পমোচন হলে এদের শরীর থেকে বেশি পরিমাণ বাষ্প বেরিয়ে যাবে। এদের কী হয়, কাণ্ডগুলো প্রচুর মোটা হয়, রসালো চ্যাপ্টা সবুজ হয়, পুরো কিউটিকল দিয়ে ঢাকা হয়। এরা বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত করেছে। এখানে 3-4টে পয়েন্ট সহজ আছে, পড়বে। এবার তাপমাত্রা কিন্তু পরিবেশের ওপর বিশেষভাবে প্রভাবিত করে। অনেক জায়গায় ঠান্ডা থাকে, অনেক জায়গায় গরম থাকে। এই তাপমাত্রার জন্য কিন্তু জীবনযাত্রার প্রভাব ফেলে। ঠান্ডার মানুষের হয়তো বেলায় অফিসে যায়, বা গরমের মানুষের তাড়াতাড়ি অফিসে যায়, এরকমভাবে কিন্তু জীবনযাত্রায় বিশেষভাবে প্রভাব ফেলে। যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় বসবাস করে, ওকে, মানে কম তাপমাত্রা না, প্রচুর বেশি তাপমাত্রায়, তাদের বলা হচ্ছে মেগাথার্মস। থার্ম মানে যেন তোমাদের উষ্ণতাকে বোঝায়, আর মেগা মানে বেশি, মানেটা বলে দিলাম। আর যেসব উদ্ভিদ নিম্ন তাপমাত্রায় জন্মায় তাদের কি বলবে, হেকিস্তোথার্মস, এরকম বানানটা, হেকিস্তোথার্মস। ভেঙে ভেঙে মনে রাখবে, সুবিধা হবে। এটা আমি মনে রাখতাম হচ্ছে হেকিস এক জায়গার নাম, টু থার্মস, এরকম আমি মনে রাখতাম। ওকে, এর দু রকমের কিন্তু তাপমাত্রার তারতম্যের হিসাবে উদ্ভিদ জন্মায়। এই মেগাস্থরামের উদ্ভিদের বাষ্পমোচন প্রচুর বেশি হয়, তাই এদের দেহ রসালো ও মূলতন্ত্র সুদীর্ঘ হয়। অপরপক্ষে এই হেকিস্তোথার্মের উদ্ভিদের দেহ খর্ব হয়, বীজের সুপ্ত অবস্থা দীর্ঘ হয়। ওকে, আর তারপর মরুভূমির দেশে প্রাণীদের বালির নিচে চলতে দেখা যায়, ওদের পায়ে খুর থাকে, উটের চামড়া খুব মোটা হয় এবং পায়ে শক্ত প্যাড থাকে। মেনলি খুর বলে না, ওটা ঘোড়ার যেটা থাকে সেটাকে খুর বলে। এখানে তোমাদের বইয়ে দেখবে শক্ত প্যাড লেখা আছে, এখানে অনেক আলফাল লেখা আছে, পড়ে নেবে একটুখানি। যেগুলো যদি পড়তে চাও পড়বে, নাহলে এখান থেকে এমসিকিউ করতে হবে তোমাদের। এটা বড় কোয়েশ্চেন একটা। ওকে, এরপর আছে পপুলেশনের স্তর, পপুলেশন লেভেল। পপুলেশন কাকে বলে পড়বে, একই স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী বা খুবই নিকট সম্পর্কযুক্ত জীবগোষ্ঠী যাদের মধ্যে জিনের আদান প্রদান ঘটে তাদের পপুলেশন বলে। ওকে, এই লাইনটা মাথায় রাখবে, জিনের আদান প্রদান ঘটছে কিন্তু এদের মধ্যে। এবার পপুলেশনে বিশেষ কয়েকটি ফ্যাক্টর পপুলেশন গঠন ও বিস্তারণকে নিয়ন্ত্রণ করে, যেমন জন্মহার, ন্যাটালিটি, আর একটা মর্টালিটি। এদের কিন্তু সূত্র আছে। ওকে, ফার্স্ট আমরা কথা বলবো ন্যাটালিটি নিয়ে। ন্যাটালিটি একক সময় জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হচ্ছে তাদের ন্যাটালিটি বলছে। ওকে, ন্যাটালিটি আবার দুটো প্রকারে হয়। ওকে, অ্যাবসলিউট, আর এটা হয় পোটেনশিয়াল। অ্যাবসলিউট মানে বোঝাচ্ছে অনেক বেশি, আরে এটা এখানে চলে আসছে। অ্যাবসলিউট বলতে হচ্ছে ম্যাক্সিমাম। আসলে অ্যাবসলিউট আর পোটেনশিয়ালিটি একই কথা, আমি আলাদা করে লিখছিলাম। সো অ্যাবসলিউট মানে হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, আর
আর একটা হয় রিয়েলাইজড ন্যাটালিটি, মানে জননের দ্বারা কোনো পপুলেশন একটা সময় যে পরিমাণ নতুন সদস্য যোগ করার ক্ষমতা রাখে তাকে চরম ন্যাটালিটি বা সার্বিক ন্যাটালিটি বলা হচ্ছে। আবার একক সময় পপুলেশন প্রকৃতপক্ষে যে সংখ্যায় নতুন সদস্য জন্ম নেয় তাকে প্রকৃত ন্যাটালিটি বলে। যে সংখ্যায় হওয়ার কথা তাকে অ্যাবসলিউট বলছে, কিন্তু যেটা প্রকৃত হচ্ছে তাকে রিয়েলাইজড ন্যাটালিটি বলা হচ্ছে। এদের সূত্র কি? এন দিয়ে লিখছি, তাহলে এন দিয়ে লিখলে এন ডি, তারা ওটা মুছে দিই, তাহলে এন ইকুয়াল, এনটা ছোটো হাতে দেবে, ডি বড় হাতে, টি নিচে ছোটো হাতে। এখানে এন ডি হচ্ছে নবজাতকের মোট সংখ্যা, নতুন যারা জন্মেছে তাদের মোট সংখ্যা, আর টি বলতে সময় বোঝাচ্ছে। এবার আমরা পড়ব মৃত্যু হার, মর্টালিটি। এই মর্টালিটি জিনিসটা কি? মর্টালিটি মানে মৃত্যু হার। এর সংজ্ঞাটি রকম হবে, একক সময়ে কোনো পপুলেশন যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মর্টালিটি বলবো। এটাও আবার দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে প্রকৃত, আর একটা হচ্ছে তোমার সর্বনিম্ন মানে মিনিমাম। সর্বনিম্ন বলতে বোঝায় আদর্শ বাস্তুতান্ত্রিক অবস্থায় কোনো পপুলেশন থেকে সব থেকে কম যে সংখ্যা জীবের মৃত্যু ঘটে তাকেই বলা হচ্ছে সর্বনিম্ন মর্টালিটি। ওকে, আবার পপুলেশন থেকে একক সময়ে যে প্রকৃত সংখ্যা জীবের মারা যায় তাকেই বলা হচ্ছে প্রকৃত মর্টালিটি। এই সূত্রটা কীরকম হবে? দুটোর কিন্তু সেম সূত্র, এখানে শুধু এখানে এম বসিয়ে দেবো। এই ভাই কী লিখছে, এম ইকুয়াল ছোটো হাতের এম বড় হাতের ডি হচ্ছে টি। ওকে, টি সেম, টি বলতে সময়, এমডি বলতে বোঝাচ্ছে এখানে মৃত্যু হার, আর এম বলতে মৃত্যু হার বোঝায়, এমডি বলতে টোটাল মৃতের সংখ্যা বোঝাচ্ছে। এরপর একটা টপিক আছে যেটা পরীক্ষা প্রায়শই দিয়ে থাকে, মর্টালিটি ভার্সেস ন্যাটালিটি। এই পার্থক্যটা দিয়ে থাকে, 2 মার্কসে আছে মেনলি। এটা কি? একটা তো সংজ্ঞা দিয়ে দেবো। ওকে, সংজ্ঞা এরকম দেবে, তোমার প্রতি একক সময় জননের দ্বারা পপুলেশনের যে সংখ্যায় সদস্য যোগায়, এমন নয় যে পশ্চিমবঙ্গে ন্যাটালিটি কাউন্ট করছি, হয়তো বাংলাদেশ থেকে লোক চলে লোকও কাউন্ট করে নিলাম, এরকম নয়। এখানে কিন্তু জননের দ্বারাই জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এরকম হতে হবে, অন্য কিছু দ্বারা নয়। তারপর সে মর্টালিটির সংখ্যা হবে প্রতি একক সময় মৃত্যুজনিত কারণে যে সংখ্যায় পপুলেশন থেকে সদস্য সংখ্যা কমে। এমন নয় যে একটা জায়গায় মর্টালিটি কাউন্ট করছি, হয়তো ওখান থেকে লোক বেরিয়ে গেল, মৃত্যু হয়নি, এরকম হলে কিন্তু চলবে না। সেকেন্ড পয়েন্ট তোমরা দেবে, পপুলেশনের ফলে আকার আয়তনের বৃদ্ধি করে, মানে মর্টালিটি পয়েন্টটা দেবে, পপুলেশনের আকার ও আয়তন বৃদ্ধি করে, পপুলেশন আকার ও আয়তন হ্রাস করে, আর এই পপুলেশনের ঘনত্ব বাড়ায়, ঘনত্ব কমায়। ওকে, এরকমভাবে 3টে পয়েন্ট লিখে দেবে, হয়ে যাবে। 2টো পয়েন্টই লিখতে হয় কারণ 2 নম্বরে আছে। এরপর আমরা পড়ব পরিযান, মিগ্রেশন। ওকে, মিগ্রেশন। ওকে, পরিযান আবার 2 রকমের হচ্ছে। পরিযানটা পরে বলছি, 2 রকমের বলছি, প্রবাসন আর একটা হচ্ছে অভিবাসন। এবার পরিযান বলতে কি বোঝায়? কোনো পপুলেশনের অন্তর্গত জীবেরা, আমি এক্ষুনি বললাম যে বেরিয়ে যায় চলে আসে বলছিলাম না, এই পরিযানে কিন্তু ওই জিনিসটাই হয়। দলবদ্ধভাবে কোনো বাসস্থান থেকে নতুন বাসস্থানে বা নতুন বাসস্থান থেকে পুরোনো বাসস্থানে বিচরণ করে, তখন তাকে ইমিগ্রেশন বলে। মিগ্রেশন, ওকে, ইমিগ্রেশন না, ইমিগ্রেশন ওর ভাগ একটা। প্রবাসনকে ইংলিশে ইমিগ্রেশন বলে, অভিবাসনকে ইমিগ্রেশন বলে। ওকে, ইমিগ্রেশন এটা ই দিয়ে চালু, এটা আই দিয়ে চালু। ওকে, কোনো অঞ্চল থেকে জীবের অন্য অঞ্চলে স্থায়ীভাবে গমন, মানে পার্মানেন্টলি অন্য কোথাও চলে গেছে, হাওড়ায় থাকতো কলকাতায় চলে গেছে, এটাকে বলে হচ্ছে প্রবাসন। এর ফলে পপুলেশনের আকার হ্রাস পাচ্ছে। আর অভিবাসন বলতে বোঝায় কোনো অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে জীবের আগমন, এতে পপুলেশন আকার বৃদ্ধি পায়। ধরো আমি কলকাতায় ছিলাম, কলকাতা থেকে হাওড়ায় চলে এলাম, এটাকে বলা হচ্ছে অভিবাসন। ওকে,
ওকে, আচ্ছা একটু বুঝতে পেরেছো? এরপর এটা অত কিছু কোয়েশ্চেন আসে না, এটা নর্মাল এইটুকুই। ওকে, এরপর আছে কমিউনিটি লেভেল, কমিউনিটি স্তর। কমিউনিটি স্তর বলতে বোঝা যাচ্ছে একটি বাসস্থানে বিভিন্ন প্রকার পপুলেশন মিলিত হয় যে সংগঠন গড়ে তোলে, একই কমিউনিটি বলে। ওকে, তার মানে হোয়াটসঅ্যাপ কমিউনিটি দেখতে পাবো এখন, হোয়াটসঅ্যাপের কমিউনিটি আছে, সব নানা জায়গায় কমিউনিটি তৈরি হয়ে গেছে এখন। মেন তোমরা জিনিসটা জানো হয়তো, বিভিন্ন প্রকার পপুলেশন মানে নানা ধরনের মানুষ এক জায়গায় এসে মিলিত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কমিউনিটি। সংজ্ঞাটা ভালো করে পড়ো। কমিউনিটি স্তরে যেমন আছে আমাদের উদ্ভিদও আছে, প্রাণীও আছে, অণুজীবও আছে, সবাই এক জায়গায় থাকে। কমিউনিটি স্তরে আবার আন্তঃক্রিয়া কাজ করে কয়েকটা। কমিউনিটি স্তরে কী কী হয়? প্রতিযোগিতা হয়, খাদ্য সম্পর্ক হয়, পরজীবিতা হয়। ওকে, প্রতিযোগিতা বলতে বোঝায় যেহেতু নানা প্রকারের জীব এক জায়গায় থাকছে, মানে নানা প্রকারের জীব বলতে বোঝাচ্ছে বিভিন্ন প্রকার পপুলেশন, আমি ওটাকে বলতে চাইছি নানা প্রকারের জীব। প্রতিযোগিতা কারণ খাদ্য, আশ্রয়, প্রজননের অধিকার স্থাপন করার জন্য একই প্রজাতির মধ্যে বা ভিন্ন প্রজাতির মধ্যে প্রতিযোগিতা লেগে থাকে। যেমন সূর্যলোক পাওয়ার জন্য উদ্ভিদের মধ্যে বৃদ্ধির প্রতিযোগিতা, খাদ্য প্রজননের জন্য হরিণে বা হরিণে বা সিংহে লড়াই হয়, এটা কি বলা হচ্ছে? প্রতিযোগিতা। এবার খাদ্য সম্পর্ক, একটি বাস্তুতন্ত্রে একটি খাদ্য থেকে ক্রমপর্যায়ে পরবর্তী খাদ্য স্তরে শক্তি প্রবাহ চলতে থাকে। মানে যেমন বলতে পারো, এটা লিখতে আছে ঘাস খাচ্ছে কে? ঘাস খাচ্ছে ঘাস হরিণ। একটি খাদ্য স্তর থেকে আরেকটি খাদ্য স্তরে ক্রমপর্যায়ে পরিবর্তন। ঘাস হরিণকে কে খাচ্ছে? ব্যাঙ। ব্যাঙকে কে খাচ্ছে? সাপ। সাপকে কে খাচ্ছে? বাজ পাখি। এটা বইয়ে এরকম আছে, বা সাপকে অন্য কেউ খেতে পারে, বাজ পাখিকে আর কেউ মেনলি খায় না। ওকে, এই তাহলে হচ্ছে সর্বোচ্চ খাদক। আর সর্বনিম্ন উৎপাদক হচ্ছে এ। আর এ প্রাথমিক খাদক, প্রথম খাচ্ছে এ গৌণ খাদক, এ প্রগৌণ খাদক। ওকে, এরকমভাবে এই শ্রেণীবিভাগ করা হয়। পরজীবিতা, যেসব প্রজাতির খাদ্য আশ্রয়ের জন্য অন্য কোনো প্রজাতির উপর নির্ভরশীল হয়, নিজের উপর নির্ভরশীল নয়, অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে যায়, পরবর্তীতে আশ্রয় দাতারই ক্ষতি করে দেয়। মানে ধরো আমি বোঝাতে চাইছি, আমি তোমার বাড়িতে আছি, দেখো আমি তোমার বাড়িতে আছি, বাড়ি হয়েছে, আমি তোমার বাড়িতে থাকি, আবার তুমি তোমার বাড়িতে থাকো, তুমি নিজের বাড়িতে থাকছো, আমি তোমার বাড়িতে থাকছি, প্লাস আমি তোমারই ক্ষতি করছি। তোমার ধর বাড়িতে কিছু জিনিস ভেঙে দিলাম, বা তোমার বাড়ি ভেঙে দিলাম, তোমার কি মেরে দিলাম, এরকম জিনিস তোমার বাড়িতে থেকে তোমারই ক্ষতি করছি। ওকে, যেমন পেটে কৃমি হয়, কৃমি তোমারই বাড়িতে থাকছে, মানে তোমারই পেট ছড়িয়ে থাকছে, তোমার মানে তুমি যা খাচ্ছ ও তাই খাচ্ছে, কিন্তু তোমারই ক্ষতি করছে, একে বলা হয় পরজীবী। ওকে, যেমন স্বর্ণলতা উদ্ভিদ অন্যান্য উদ্ভিদের উপর আশ্রয়প্রাপ্ত হয় চোষকগুলির সাহায্যে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। গোল কৃমি, আমি যে কৃমির কথা বলছি ওটাকে বলে গোল কৃমি। গোল কৃমি রাসায়নিক নামটা সরি সায়েন্টিফিক নেম আমি কী সব বলছি। অ্যাসক্যারিস, ওকে দাঁড়াও, বড় হাতে এল হবে না। লুমব্রিও কোয়েডস। ওকে, এটা হচ্ছে গোল্ড কৃমির সায়েন্টিফিক নেম। পরীক্ষায় তো আসবে না, কিন্তু পড়ে রাখবে, যদি যারা পড়বে বায়োলজি নিয়ে তাদের লাগতে পারে। পরজীবীর বৈশিষ্ট্য কী? যেমন এক্ষুনি বললাম, পোষক ও পরজীবী সর্বদাই ভিন্ন প্রজাতির হবে, মানে ভিন্ন প্রজাতির মধ্যেই পরজীবী হয়। পরজীবী সর্বদাই পোষক অপেক্ষা ক্ষুদ্রতর হয়, নাহলে পোষকের বাড়িতে থাকতে পারবে না, মেনে পারে না। ওকে, পরজীবী সর্বদাই পোষকের কাছ থেকে উপকার লাভ করছে। পোষক কখনো কখনো অ্যান্টিবডি তৈরি করে পরজীবী পক্ষে, এটা ছেড়ে দাও। যে সকল পরজীবী পোষকদের রোগ সৃষ্টি করে এবং তাদের প্যাথোজেন বলে হচ্ছে। পরজীবীর প্রজনন হার খুব বেশি হয়, এর মাথায় রাখো। ওকে, এবার পরজীবীদের আবার প্রকারভেদ আছে। পরজীবী দু প্রকারে হয়, একটা হচ্ছে বই পরজীবী, আর একটা হচ্ছে অন্তঃপরজীবী, মানে মানুষের দেহে থাকে যারা। এরকম দু রকমের পরজীবী হচ্ছে,
অন্তঃপরজীবী, একটা বহিঃপরজীবী। বহিঃপরজীবী কাদের বলবো? সব পরজীবী পোষক দেহে সংলগ্ন থাকে কিন্তু পোষকদের অভ্যন্তরে থাকে না, যেমন উকুন, মাথায় উকুন হয়, এগুলো এক্সাম্পল দিয়ে দেবে। আর যারা পোষকদের ভেতরে থাকে তাদের তো অন্তঃপরজীবী বলা হচ্ছে, যেমন গোলকৃমি, আমাশয়, এরকম। এবার সহযোগিতা, কোঅপারেশন। অনেকে দেখবে পরীক্ষার সময় দেখা দেখি করে, চল আমিও তোকে একটা দেখাবো, তুইও আমাকে একটা দেখা। ওকে, এটাকে বলে সহযোগিতা। সহযোগিতা, যে সহাবস্থানের মাধ্যমে দুটি ভিন্ন প্রজাতি আন্তঃবিক্রিয়ার দ্বারা উভয় প্রজাতি বিশেষভাবে উপকৃত হয়। মানে আমিও উপকৃত হচ্ছি আর তুইও উপকৃত হচ্ছি, দুজনেই উপকৃত হচ্ছে দুজনের দ্বারা। এটাকে বলে মিথজীবিতা বা সহযোগিতা। লাইকেন নামক এক প্রকার উদ্ভিদ বিশেষ এক প্রকার শৈবাল ছত্রাকের সহাবস্থানের সৃষ্টি হয়। এটা মাথায় রাখবে, এটা এক্সাম্পল। এই সহাবস্থান, সহযোগিতা হয় দু রকমের। এর আবারটা দিত মুশকিল, এটা আবার দু রকমের হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? বাধ্যতামূলক, মানে জোর করে হচ্ছে। বলছি আমি কি হচ্ছে, একটা বাধ্যতামূলক, একটা স্বেচ্ছাগত। অবশ্যই বাধ্যতামূলক একটা স্বেচ্ছাগতই হবে। বাধ্যতামূলক একটা স্বেচ্ছাগত। বাধ্যতামূলক কি? যেখানে উভয় প্রজাতি বেঁচে থাকার জন্য পরস্পরের উপর নির্ভর করে এবং লাভবান হয়, তাকে বাধ্যতামূলক বলে। লাইকেনে ছত্রাক ও শৈবালের সহাবস্থানে এবং ওই প্রকার প্রস্তুত নারীতে ট্রাইকোনিম্ফা, একটি উচ্চারণ অসুবিধা আছে, সো এইসব আছে। এবার স্বেচ্ছাগত কি? যেখানে সহাবস্থানে অবস্থিত সদস্যরা কারোর ওপর নির্ভর না করে স্বাধীনভাবে জীবনযাপন করে। মানে আমি তোমার বাড়িতে আছি, তোমার ক্ষতিও করছি না, লাভও করছি না, শুধু তোমার বাড়িতে আছি, এটাকে বলছি। আর বাধ্যতামূলক মানে তোমার বেঁচে থাকার জন্য আমাকে দরকার, আমার বেঁচে থাকার জন্য তোমাকে দরকার, এই জিনিসটা। ওইটা সহজ ব্যাপার, কোনো ব্যাপার নেই, মানে সহজই এগুলো। বাস্তুতান্ত্রিক স্তর, ইকোসিস্টেম লেভেল। ওকে, এটাও বিজ্ঞান হেগেল করেছে, প্রথম ইকোলজি শব্দের প্রবর্তন করে আমি আগেই পড়লাম। বাস্তুতন্ত্র হলো একটি ক্রিয়ামূলক একক, যে ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশের অন্তর্গত জীবজ ও অজীবজ উপাদানগুলি একত্রে পরস্পরের ওপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। এটা সংজ্ঞাটা পড়বে বই থেকে। তারপর এখানে বাস্তুতন্ত্রের গঠনগত বৈশিষ্ট্য আছে, আমাদের বইয়ে দেখছি। এখানে জল আছে, বায়ুমণ্ডল আছে, ভূপ্রাকৃতিক স্তর আছে। এখানে কয়েকটা পড়ে নিও। ওকে, আমি এটুগুলো বলছি না, আর শুধু হেডিং দেবে। ওকে, এখানে একটা আঁকা আছে, তোমরা আঁকাটা ভালো করে প্র্যাকটিস করবে। একটা আঁকাটা তোমাদের বলে দিচ্ছি কী করে করতে হবে। খাদ্য জালক গঠন, খাদক জালক মেনলি বলে এটা। ওকে, এখানে কি হয়? প্রথমে থাকছে সূর্য। এখানে বইয়ে ছবি দেওয়া আছে, দেখবে, ছবি আঁকতে হবে না। সূর্য থেকে ফার্স্টে যাচ্ছে উৎপাদক, গাছ দেখতে পারো, উৎপাদক থেকে কে খাচ্ছে? এখানে ঘাস ফড়িং দেবে, শুয়োপোকা, ইঁদুর, কাঠবেড়ালি। আবার এরা খাচ্ছে, এরকম ক্রস ব্রিডিং হয়, ক্রস করে দেবে, এরকম ক্রস নয়, এটার মধ্যে আর এটার মধ্যে, এরকমভাবে ক্রস করে আঁকবে। ছবিটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ওকে দেখতে পাচ্ছ আশা করি। প্রথমে দেবে ওপরে যেমন সূর্যটা এঁকেছিলাম আঁকবে, এখানে সূর্যটা আঁকার পর সূর্যের নিচে দেবে উৎপাদক। এখানে সেই ছবিগুলো আঁকতে হবে না, ঠিক আছে? তোমার শুধু লিখলেই চলবে। ব্যাং, টিকটিকি, ঘনমেলা, কিছু আঁকতে হবে না। ঘাস ফড়িং থেকে ব্যাং খাচ্ছে, ঘাস ফড়িং টিকটুকো খায়, শুয়োপোকাকে আবার ব্যাঙও খায়। ক্রস দিয়ে দেবে, এখানে ক্রস দিয়ে দেবে, এখানে এরকম। ওকে, ক্রস ব্রিডিং হচ্ছে আসলে। এবার ব্যাং, টিকটিকি, এখানে লাস্টে তৃতীয় সারি খাবে বাজ পাখি। এই আঁকাটা পরীক্ষায় আছে, কিন্তু এই আঁকাটা ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, এরপর আমরা করছি, এরপর আরও কিছু আছে, যেমন এখানে একটা খাদ্য শৃঙ্খল আছে, খাদ্য শৃঙ্খলটা ভালো করে পড়বে। উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য সম্পর্কিত বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একমুখী প্রবাহকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলে আবার একটা উদাহরণ দিতে হবে তোমাদের। খাদ্য শৃঙ্খলে তোমাদের বইয়ে তৃণভোজী উদাহরণ আছে, তোমাদের আগে বললাম, ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং। এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খলের
উদাহরণ আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঘাসফড়িং, ঘাসফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। ওকে, কিছু লিখতে হবে না, শুধু এইটুকু উদাহরণ দিয়ে দেবে, হয়ে যাবে। আমাদের এখন একটা জিনিস পড়া বাকি হচ্ছে, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান। বাস্তুতন্ত্রের উপাদানগুলি কী কী? বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছ, উপাদান হচ্ছে অজীবজ উপাদান আছে, একটা জীবজ উপাদান আছে। অজীবজের মধ্যে কী কী পড়ছে? আলো, বাতাস, জল, মাটি, উচ্চতা, এগুলো হচ্ছে অজীবজ উপাদান বাস্তুতন্ত্রে। আর জীবজ উপাদান কি? সহভোজী, পরভোজী। পরভোজীর মধ্যে খাদ্যক আছে, বিয়োজক আছে, রূপান্তরক। আবার খাদকের আবার ভাগ করা যায়, প্রথম সারি খাদক, দ্বিতীয় সারি খাদক, তৃতীয় সারি খাদক, আর সর্বোচ্চ সারি খাদক। এটা এক্ষুনি দেখালাম তোমাদের ছবির মাধ্যমে। এটা বাকি ছিল বাস্তুতন্ত্রের উপাদান। এবার আমরা কয়েকটা শর্ট কোশ্চেন আলোচনা করবো, তারপর অন্য টপিকে যাবো, দেখছি আর কি বাকি আছে। ওকে, বিয়োজক, এই যে আমরা পড়লাম বিয়োজক, এই বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াদের বিয়োজক বলা হচ্ছে, যারা বিয়োজিত করছে, ব্যাকটেরিয়া। আর বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদান, বাস্তুতন্ত্রে যদি এমসিকিউ আসে মাঝে মাঝে, বাস্তুতন্ত্রের একটি জৈব উপাদানের নাম লিখুন। তাহলে জৈব উপাদান কি? শর্করা, প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট। ওকে, শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের জৈব উপাদান। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক কী? এই কোয়েশ্চেনটা উত্তর হবে পুষ্টি স্তর। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হচ্ছে পুষ্টি স্তর, লিখে নিতে পারো। এরপর আমরা পড়ে নিয়েছি, এরপর একটা কোয়েশ্চেন প্রচুর আসে মাঝে মাঝে, শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো কাকে বলে? বাস্তুতন্ত্রের উৎপাদক দ্বারা রূপান্তরিত সৌরশক্তি খাদ্য খাতক সম্পর্কের মাধ্যমে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরকে শক্তি প্রবাহ বলে। এগুলোর আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, মানে টেলিগ্রাম চ্যানেলে আমি এগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, ওকে, কালো কালি নিয়ে শক্তির প্রবাহ কীভাবে ঘটে? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কিন্তু তিনভাবে ঘটে, তিনটি পর্যায়ে ঘটে। শক্তি অর্জন, শক্তি অর্জিত হচ্ছে, সেকেন্ড হচ্ছে শক্তির ব্যবহার, ব্যবহার হয়ে যাওয়ার পর শক্তি কী হবে? স্থানান্তরিত হয়ে যাবে। শক্তির কোনো ধ্বংস হয় না, স্থানান্তর হয়, এক শক্তি থেকে আরেক শক্তি স্তরে চলে যাবে, শক্তি স্থানান্তর। এই তিনটে পর্যায়ে শক্তি প্রবাহ হয়। এই যদি শক্তি প্রবাহের একটা বৈশিষ্ট্য জিজ্ঞেস করে তোমাদের, বৈশিষ্ট্য কী হবে তাহলে? বৈশিষ্ট্য যদি জিজ্ঞেস করে তাহলে হবে সৌরশক্তি বাস্তুতন্ত্রের প্রবাহী শক্তি মূল উৎস। সৌরশক্তি থেকেই উৎস, সৌরশক্তি হচ্ছে বাস্তুতন্ত্রের মূল উৎস, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এর প্রবাহ না একমুখী হয়, মানে পেছন দিকে যায় না, এর শক্তি প্রবাহ একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের কোনোদিন ধ্বংস হয় না, এই শক্তি ফার্স্টেই বললাম ধ্বংস হয় না, এর রূপান্তরিত হয়, রূপান্তরিত হওয়ার সময় কিছু শক্তি অপচয় হয়। ওকে, এবার আমরা পড়বো বিজ্ঞানী লিন্ডেম্যানের 10% সূত্র, 10% ল। বাই 10% লটা কি? বিজ্ঞানী লিন্ডেম্যান বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের খাদ্য স্তরে যে জীব যে পরিমাণ খাদ্য, ধরো একটা বাঘ 10 কেজি, বাঘ হলো না, একটা সিংহ, ধরে না, আমি এরকম সিংহই লিখছি, 10 কেজি একটা কিছু খেলো, গ্রাম বললে অসুবিধা হবে, 10 কেজি কিছু খেলো, 10 কেজি কিছু খাওয়ার পর এর শরীরে কতটা যাবে? এর 10%। 10 কেজি 10% করে 10 কেজি লিখে দিই, 10,000 গ্রাম বাই 10/100, ওকে, এর মানে যাবে 1000 গ্রাম, 86 দিই 1 কেজি যাবে। সহজেই এখানে করা যাচ্ছিল, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এর 10% 1 কেজি হচ্ছে
ওর জীব দিয়ে দেহ গঠনে কাজে লাগে। সিংহ যে 10 কেজি খাবার খেলো, ওর মধ্যে মাত্র কিন্তু এই 1 কেজি কিন্তু ওর সিংহের ওজন বাড়াবে, মানে ও দেহ গঠনে কাজ করবে। একেই বলা হচ্ছে 10% সূত্র বা 10% সূত্র। এইটা কে বলেছে? লিন্ডেম্যান। ওকে, এই বিজ্ঞান লিন্ডেম্যান এটা বলেছিল। এটা হয়ে গেল লিন্ডেম্যানের সূত্র। এরপর আছে একটা পরিপোষক চক্র। পরিবেশের সঙ্গে বই থেকে পড়ে নিও, বইয়ে ছবিটা আছে, ছবিটা দেখে নিও। বলতে পারে পরিবেশ থেকে উদ্ভিদ দেহ, উদ্ভিদ দেহ থেকে প্রাণী দেহে পরিবেশের পরিপোষকগুলি চক্রাকারে আবর্তন হয়, কি পরিপোষক চক্র বলে। এদের এরকম নেই কিছু। ওকে, আমি একবার শুধু বইটা খুলে দেখবো বইয়ে আর কি আছে। ওকে, 1 মিনিট। এখানে কিন্তু হেলিওফাইট আর স্কিওফাইটের মানে সেট প্ল্যান্টের পার্থক্য আছে বইয়ে অবশ্য। আমি তো সব বলে দিলাম ক্লাসে। ওকে, হয়ে গেছে আমাদের মোটামুটি শেষ পর্যায়ে আছি আমরা। ওকে, এবার বইয়ে দেখবে তোমাদের গ্যাস চক্র আছে। গ্যাস চক্রটা কাজে লাগবে না। জলের চক্রটা ভালো করে পড়ো, মানে একটুখানি মেঘ ফেক দেখিয়ে দেবে, মেঘে জমা জল, বৃষ্টি পড়ছে, তারপর আর কি ছিল যেন, মাটি ছিল এখানে, মাটিতে জল জমলো, নদীর ওপর, নিচেটা নদী, ওটা হচ্ছে বরফ জমে আছে, তারপর তুষারপাত হচ্ছে, এখান থেকে বাষ্পীভবন হয়ে যাচ্ছে, তারপর এখানে গাছ আছে একটা, এখানে গাছ থেকে বাষ্পমোচন হচ্ছে, মেঘে জল জমছে, সমুদ্র তৈরি হচ্ছে, এরকম জলচক্র আছে। জলের আবর্তন, জল কীভাবে, জল সূর্যের মাধ্যমে শোষিত হয়ে মেঘে জমা হয়, মেঘ থেকে কী করে জলগুলো আবার নিচে নামে, এই যে চক্রটাকে জলচক্র বলে। এটা আঁকাটা প্র্যাকটিস করবে। এটাকেই বলছে জলচক্র। এখানে নাইট্রোজেন চক্র আছে, এটা একটু দেখে নিও। নাইট্রোজেন চক্রটা, পরিবেশের চক্র বললাম, ওকে, জলচক্র বললাম, হ্যাঁ। ওকে, চলো চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। 5.1 শেষ হয়ে গেল আমাদের। ক্লাসটা এসেছি এখনই 32 মিনিট হয়ে গেছে। আমার এখন যদি প্রাকৃতিক সম্পদ করায় আরও আধ ঘন্টার বেশি লাগবে, কারণ প্রাকৃতিক সম্পদ চ্যাপ্টারটা বড় আছে। আমরা এটা পরে ক্লাসে করব, প্রাকৃতিক সম্পদ। তো আজ এই ক্লাস এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিওর জন্য। আরও ক্লাস করাবো আমি নেক্সট। বাই বাই। ওকে, বাই বাই। দেখি ভার্চুয়ালি বাই বাই করা যায় কি না। বাই বাই, সি ইউ। পরের ক্লাসে দেখা হবে। বাই বাই।